বুঝছি বুঝছি চলো। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেশে করোনা ভাইরাস চলছে, তোমরা বাসায় ঠিকমতো লেখাপড়া করবে, বাইরে বেশি ঘোরাফেরা করবে না। হয়তো 30 তারিখে স্কুল খোলার কথা আছে, সেদিকেও খেয়াল রাখবে। আজ তোমাদের যে পাঠ সেটা হলো, আমি পড়াবো আজকে ইংলিশ দ্বিতীয় পত্র, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগের পূর্বের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ হয়ে গেছে। আজকে তোমাদের পড়াবো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে যে সমস্ত কাজ চলিতেছে বা ঘটিতেছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন সে, যেমন সে বাজারে যাইতেছে, তাহারা বল খেলিতেছে, কাজটা চলতেছে। এই চলন্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো চলন্ত। কন্টিনিউ অর্থ চলন্ত, যে কাজ বর্তমান কালে চলতেছে বা ঘটিতেছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সে বাজারে যাইতেছে, তাহারা বল খেলিতেছে। এখন এটা আমরা কীভাবে চিনব? চিনেবার উপায় তোমরা লক্ষ্য রাখো, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তেসি বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেসি, তেস, তেসে ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে বা এরকম বিভক্তি যুক্ত থাকে ক্রিয়া শেষে, তাহলে আমরা বুঝবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারলাম। এখন দেখব গঠন কীভাবে আমরা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাকে কীভাবে আমরা ইংরেজি করব সেটা দেখো। গঠন প্রণালী, গঠন প্রণালী। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজি করতে হলে, গঠন করতে হলে প্রথমে দিতে হবে, 1 নম্বর দিতে হবে সাবজেক্ট। 2 নম্বরে এক নম্বরে সাবজেক্ট, 2 নম্বরে সাবজেক্ট হচ্ছে এম ইজ আর, 3 নম্বরে মূল ভার্বের সহিত মূল ভার্বের সহিত আইএনজি যোগ, 4 নম্বর অবজেক্ট। 5 নম্বরে শব্দ। 1 নম্বরে সাবজেক্ট দেবো আমরা, 2 নম্বরে সাবজেক্ট হচ্ছে এম ইজ আর,
3 নম্বরে মূল ভার্বের সহিত আইএনজি যোগ, 4 নম্বরে অবজেক্ট, 5 নম্বরে এক্সটেনশন। এখন এম ইজ আর এটা কখন বসবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তবে সেই সাবজেক্টের পরে ইজ বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই সাবজেক্টের পরে বসবে এম, আর বাকি সকল সাবজেক্টের পরে বসবে আর। যেমন সে স্কুলে যাইতেছে, সে স্কুলে যাইতেছে। তাহলে প্রথমে আমাদের বসাইতে হবে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? কর্তাকে সে, হি। 2 নম্বর বসবে কর্তা অনুযায়ী এম ইজ আর। তা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তখন কর্তার পরে বা সাবজেক্টের উপর বসবে ইজ। তাহলে এখানে হিটা হলো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পার্সনে থার্ড এবং নাম্বারের সে সিঙ্গুলার একা, এই জন্য এখানে বসবে ইজ, হি ইজ। 3 নম্বরে ভার্ব বা ক্রিয়া, এই ভার্ব বা ক্রিয়া যাওয়া, যাওয়া ইংরেজি গো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্যই এখানে ভার্বের শেষে আইএনজি যোগ হবে, এই জন্য হবে গোয়িং। টু স্কুল। তো হি ইজ গোয়িং টু স্কুল। এখানে ভার্বের পরে আছে অতিরিক্ত শব্দ, সাব অবজেক্ট নাই, কাজে অবজেক্ট দিলাম না। অবজেক্ট থাকলে আমরা এখানে অবজেক্ট দিতাম, তারপরে অতিরিক্ত শব্দ বসতো। এক বাক্যে অবজেক্ট নাই, সে স্কুলে যাইতেছে, এই বাক্যে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট কীভাবে চিনবো, বাক্যে কোথায় থাকে কীভাবে চিনবো, এগুলো কিন্তু তোমাদের আগের ক্লাসে অনেকবারই আমি বলেছি যে ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হলো অবজেক্ট। তাহলে যাওয়া, কী যায়, কাকে যায়, এখানে কোনো উত্তর আসে না, কাজে এই বাক্যে কোনো অবজেক্ট নাই, যার জন্যই এক্সটেনশন বসছে। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল। তারা মাঠে বল খেলিতেছে। তাহলে 1 নম্বর সাবজেক্ট দে, এখন দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে বসবে আমাদের আর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসতো ইজ, কিন্তু এখানে থার্ড পারসন ঠিকই আছে, কিন্তু এটা প্লুরাল নাম্বার, এই জন্য এখানে বসবে আর। তাহলে দে আর। তারপর কি? মূল ভার্বের সাথে আইএনজি যোগ। মূল ভার্ব হলো এখানে খেলা, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখে চলতেছে, কাজটা চলতেছে, এই জন্যেই এর সাথে হবে আইএনজি যোগ। প্লে, খেলা অর্থ প্লে, এর সাথে হবে আইএনজি যোগ, প্লেয়িং। এই বাক্যে আমাদের অবজেক্ট আছে। দেখো ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে একটা উত্তর আসবে। কি খেলে? বল। তাহলে এখানে বলটা আমাদের অবজেক্ট, বলটা হলো আমাদের অবজেক্ট। তাহলে দে আর প্লেয়িং বল, BALL বল। তাহলে 1 নম্বরে সাবজেক্ট
দুই নম্বরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, 3 নম্বরে মূল ভার্বের আইনযোগ, 4 নম্বরে অবজেক্ট। তারপর দেখা গেছে যে অতিরিক্ত শব্দ আছে মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এই ইন দ্য ফিল্ড, এটা হলো ফিল্ড হলো অতিরিক্ত শব্দ। তাহলে তারা বল খেলিতেছে, দে আর প্লেয়িং বল ইন দ্য ফিল্ড। এখন যদি বাক্যগুলো নাবোধক থাকে, নেগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা কিভাবে করব? বাক্যগুলো যদি নাবোধক বাক্য থাকে তখন আমরা কিভাবে করব? নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্সে বাক্যগুলো থাকে তখন সেগুলো আমরা ইংরেজি কীভাবে করব? তখন ওই 1 নম্বরে সাবজেক্ট, 2 নম্বরে এম নট, ইজ নট, আর নট, 3 নম্বরে মূল ভাবের সাথে আইনযোগ, 4 নম্বরে অবজেক্ট, 5 নম্বরে এক্সটেনশন। যেমন করিম বই পড়িতেছে না, তাহলে এখানে না শব্দ আছে, তার মানে কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে একে ইংলিশ করতে হলে 1 নম্বরে সাবজেক্ট, যেমন করিম, সাবজেক্ট অনুসারে এম নট, ইজ নট, আর নট। কর্তা যদি 3rd পারসন সিঙ্গুলার নম্বর হয় তখন সেই ক্ষেত্রে ইজ নট হবে। তাহলে আমি দিব এখন ইজ নট। 3 নম্বরে ওই একই মূল ভার্ব থাকবে, তার সাথে আইনজি যোগ করব, পড়া। তেসে এই জন্য রিডিং, পড়া ইংরেজি রিড। করিম ইজ নট রিডিং এ বুক। আমি আমি অঙ্ক করিতেছি না। তাহলে আমি ইংরেজি আই, এটা 1st পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে এম নট, আই এম নট। 3 নম্বরে মূল ভার্বের সাথে আইনজি যোগ, করা। করা ইংরেজি ডু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্যই হবে আমাদের এখানে ডুইং। কি করিতেছি না, এখানে অবজেক্ট আছে সাম, অঙ্ক, অঙ্ক অর্থ সাম। তাহলে আই এম নট ডুইং এ সাম। এই হলো তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তারপর এইভাবে করবে। যদি প্রশ্নবোধক বাক্য থাকে, ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেই বাক্যগুলো তোমরা কীভাবে ইংরেজি করবে দেখো।
ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যেমন দেখো, তুমি কি খেলা করিতেছ? এই প্রশ্নবোধক বাক্যকে ইংরেজি করতে হলে আমাদের 1 নম্বর দিতে হবে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, 2 নম্বরে বসবে সাবজেক্ট, 3 নম্বরে বসবে মূল ভার্বের সহিত আইনজি যোগ, 4 নম্বরে বসবে অবজেক্ট, 5 নম্বরে বসবে এক্সটেনশন মানে অতিরিক্ত শব্দ। এই হলো বাক্যের গঠনের সিরিয়াল। তাহলে তুমি কি খেলা করিতেছ, তাহলে 1 নম্বরে আমাদের দিতে হবে সাবজেক্ট অনুসারে এম ইজ আর। তাহলে এখানে তুমি ইউ, তাহলে ইউর সাথে বসবে হইল আর। 2 নম্বরে বসবে সাবজেক্ট ইউ, 3 নম্বরে বসবে মূল ভার্বের সহিত আইনজি যোগ, খেলা করা। প্লেয়িং। আর কোনো শব্দ এই বাক্যে নাই, অবজেক্টও নাই, অবজেক্ট আছে, এই অবজেক্টও নাই, অতিরিক্ত শব্দও নাই, কাজে আমাদের আর কোনো ওয়ার্ড এখানে আনারও দরকার নাই। আর দে প্লেয়িং, শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। তো এইভাবে তোমরা টেন্সটা ভালো করে শিখবে। টেন্সের গঠনে যে স্ট্রাকচার, কাকে বলে শিখবে, চিন বারবার শিখবে, ওই গঠনটা শিখবে, প্রশ্নবোধক করার নিয়ম শিখবে, নাবোধক করার নিয়ম শিখবে, প্রশ্নসহ নাবোধক করার নিয়ম শিখবে। এইভাবে তোমরা ইংরেজি বাক্যগুলা করতে শিখবে, তাহলে তোমরা ভালো ইংলিশ বলতে পারবে। কাজেই আজকে তোমাদের এ পর্যন্তই সমাপ্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ।